শেখ হাসিনার সেনাপ্রধানকে নিয়ে এখন বাংলাদেশের কোনো পত্রিকা কিন্তু কোনো নিউজ করে না। যদি নিউজ করে সেটা অবশ্যই পজিটিভ, প্রশংসা করে, যেমন কালের কণ্ঠ মাঝে মাঝে করে, ওয়াকার শেষ বিকেলের সোনালি আলো, আবার আপনার ইন্ডিপেন্ডেন্ট টিভি করবে বাংলাদেশের শেষ ভরসা ওয়াকার, বাংলা ভীষণ আছে না একটা, তারা করবে। তার মধ্যে তাদের একটা সাংবাদিক আছে মোস্তফা কামাল, এর দায়িত্বই হইল ওয়াকারকে প্রশংসা করে নিউজ করা, প্রতি মাসে 2-4টা করে নিউজ করা। ওয়াকারকে প্রচুর প্রশংসা করবে, মানে ওয়াকার ওয়েল কোম্পানির জিএম হয়েছে সে। তবে ওয়াকারকে নিয়ে যত অনুসন্ধানী নিউজ করছে বেশিরভাগই দেশের বাইরে, বেশিরভাগ না সব। আল জাজিরা, আইদার আল জাজিরা, নাইদার ফক্স নিউজ হইল পারফেক্ট মোটামুটি ভাবে। তারপরে আছে আপনার এই নিউ ইয়র্ক টাইমস সামরিক নিউজ খুব কম করে, ফক্স করে, হ্যাঁ। তারপরে আপনার ইন্ডিয়ান ফাস্ট ফোর্স তারাও করে। তো ঢাকা নিউজ তাদের ইয়েতে একটা নিউজ ছাপাইছে, এখানে বাংলা করেই দেওয়া আছে, তারা ইংরেজিতে করছে নিউজটা। ঢাকা গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের কিছু অংশ হাতে পেয়েছে। ঢাকা না, DHAKA, ঢাকা না, DACCA, ঢাকা। অর্থাৎ 77 সালের আগে ঢাকাকে এভাবেই লিখতো, DACCA, ঢাকা, হ্যাঁ। কিছু অংশ হাতে পেয়েছে। এতে প্রকাশ পেয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে গুমের ঘটনায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটি তদন্ত বন্ধ করে দেন। এক ধরনের স্পষ্ট করে এখানে বলছে যে ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে গুমের ঘটনায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটি তদন্ত বন্ধ করে দেন। এটা একদম নিউজের ফার্স্ট প্যারাতে, ইন্ট্রো যাকে বলে, প্রায় ইন্ট্রোতে এই অবস্থা। ভিতরে কি নিউজ আছে আল্লাহ জানে, হ্যাঁ, আমি পড়ি না এটা বাংলা অংশটা। এই তদন্তের আওতায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনাটিও অন্তর্ভুক্ত। তাহলে জেনারেল ওয়াকার ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে গুমের ঘটনায় সেনাবাহিনী অভ্যন্তরীণ তদন্ত বন্ধ করে দেন। মানে সেনাবাহিনী অভ্যন্তরীণভাবে একটা তদন্ত করেছে না, নিজেরা, সরকার না, সেই তদন্ত কমিশন বন্ধ করে দিয়েছে, স্টপ। নিউজের শুরুতেই কিন্তু একদম নতুন ডাইনামিক্সে শুরু হয়েছে। আচ্ছা, এরপরে 2024 সালের সেপ্টেম্বর মাসে সেনাবাহিনী ইলিয়াস আলী গুমের ঘটনা তদন্তে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে একটি অভ্যন্তরীণ বোর্ড গঠন করে। মাত্র 2 সপ্তাহের মধ্যে বোর্ডটি প্রায় 60 জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে। কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই উপরের নির্দেশে হঠাৎ করে এই তদন্ত বোর্ডটি বন্ধ করে দেওয়া হয়। মানে উপরের নির্দেশে জেনারেল কামরুল, অর্থাৎ ওয়াকারের জাস্ট ধরেন এই 2 জন ওয়াকার, মানে জেনারেল, হ্যাঁ, তার নিচে একজন, উপরে একজন, ঠিক আছে। জাস্ট ওয়াকারের একটু পরে যে মানে কামরুল, সেই হতে পারে সেনাপ্রধান। তাকে সে বলতেছে উপরের নির্দেশে বন্ধ করা হয়েছে, তাহলে তার উপরে কে আছে? ওয়াকার। প্রক্রিয়া ছাড়াই উপরের নির্দেশে হঠাৎ করে এই তদন্ত বোর্ডটি বন্ধ করে দেওয়া হয়। তদন্ত কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই বোর্ড বাতিলের নির্দেশ জারি সরাসরি জেনারেল ওয়াকারুজ্জামানই দিয়েছেন, এই প্রতিবেদনে বলা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্বাধীন কোনো বোর্ড বাতিল করার নির্দেশ অবশ্যই তার চেয়ে উচ্চতর কর্তৃপক্ষ থেকে আসতে হয়, উপরের থেকে আসতে হয়। বর্ণিত পরিস্থিতি এমন ক্ষমতা সম্পন্ন একমাত্র ব্যক্তি হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, অর্থাৎ যে তদন্ত বোর্ডের প্রধান, ধরেন কামরুল ইসলাম, তার উপর থেকে এই নির্দেশ আসবে, নিচের থেকে তো কেউ দিবে না, সাহসী করবে না, তাই না? তো তার উপরে একমাত্র ওয়াকার আছে। এই আপত্তির বিস্তারিত বিবরণ রয়েছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, কমিশন প্রতিবেদন অনুসন্ধানের জবাবে সেনাবাহিনীর অবস্থান, এখতিয়ার সংক্রান্ত প্রশ্ন
আইনি আপত্তির বিস্তারিত বিবরণ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিশন এমন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে যা দেখায় বহু বছর ধরে পরিচালিত বিভিন্ন গোপন আটক কেন্দ্র সম্পর্কে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে সজ্ঞান। এখানে ভদ্র ব্যবহার করছে, অর্থাৎ উচ্চ পর্যায়ে সব জানে এরা গুম খুনের ব্যাপারে। ও এমনকি তারা কিছু কিছু ব্যাপারে সম্পৃক্তও বটে, যুক্তও বটে এই গুম খুনের সাথে। তো ভুক্তভোগীদের বর্ণনা বিভিন্ন সংস্থার মধ্যে সংগঠিত সমন্বিত কার্যক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ ডিজিএফআই তুলনামূলক মোটা কাপড়ের চোখ বাঁধা ব্যবহার করত, আর র্যাব ব্যবহার করত পাতলা কাপড়। তার মানে এই তদন্তটা খুব সূক্ষ্ম হয়েছে, যার ফলে কখনো কখনো ভুক্তভোগীরা স্থানান্তরের সময় সীমিতভাবে দেখতে পেতেন। কমিশন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে, কারণ প্রতিটি সংস্থা নিজের আলাদা সরঞ্জাম ব্যবহার করত, হেফাজত শেষে সেগুলো ফেরত দেয়া হতো। এ ধরনের বন্দি স্থানান্তরের জন্য পূর্ব যোগাযোগের নির্ধারিত স্থান ও পারস্পরিক স্বীকৃতি অপরিহার্য, যা প্রমাণ করে যে এসব কার্যক্রমে কোনো আনুষ্ঠানিক বিচ্ছিন্ন উদ্যোগ ছিল না, পরিকল্পিত সমন্বিত অপারেশন ছিল। এগুলা একদম প্ল্যান করেই করত। অন্যান্য সরকারি সংস্থার মতো সশস্ত্র বাহিনী এখনো এলপিআর, লিভিং পেন্ডিং রিটায়ারমেন্ট, এলপিআর বলি না আমরা, ব্যবস্থা গ্রহণ করেনি। লেফটেন্যান্ট জেনারেল আকবরের এলপিআর মেয়াদ ছিল নভেম্বর 2023 থেকে নভেম্বর 2024। তার আনুষ্ঠানিক অবসরের আগে কর্তৃপক্ষের হাতে প্রায় 2 মাস সময় ছিল তাকে বিচারের আওতায় আনার জন্য, তারপরও আনে নাই। তার মানে ও আকার সংশ্লিষ্ট এখানে। কিন্তু এ সময়ে কোনো ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। এত গুরুতর তথ্য প্রকাশের পরেও দেশের জাতীয় গণমাধ্যমগুলো সম্পূর্ণ নীরবতা পালন করেছে। পর্যবেক্ষকদের মতে সামরিক কর্তৃপক্ষের চাপে কারণেই এসব তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে না। এটা আমি মানি না। সামরিক কর্তৃপক্ষের চাপে আপনি আপনার সংবাদ প্রকাশ করবেন না, সেটা বিশ্বাসযোগ্য না। আপনার সাংবাদিক, আপনার দায়িত্ব পালন করতে হবে। তবে বাংলাদেশের মিডিয়া যে কোন জালিয়াতির পর্যায়ে আছে, খুব নিকটবর্তী সময়ে মোট 3টি বিষয়, নিকট সময়ে 2টি আর অতীতের সময়ে 3টি লক্ষ্য করলেই বোঝা যায়। নিকট সময় কি, সুরবীর গ্রেপ্তার নিয়ে একটা মিডিয়া কোনো নিউজ করে নাই। ওসমান হাদির শহীদ হওয়া নিয়ে কোনো মিডিয়া পজিটিভ নিউজ করে নাই। আর পুরানা কি, 24-এর পুরো আন্দোলনকে সব মিডিয়া সন্ত্রাসী আন্দোলন বলেছে, অ্যাকসেপ্ট আমার দেশ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলেন তো কেন ডিজিএফআই ভারী কাপড় দিয়ে চোখ বাঁধত আর র্যাব কেন পাতলা কাপড় দিয়ে চোখ মারত? উত্তর আছে, জানা আছে, সেটা নিয়ে একসময় কথা বলবো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।